প্রিয় দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিচ টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মারুফ রনি। এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব ক্ষুদ্র ও মাঝারি শিল্প নিয়ে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আমন্ত্রিত অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক এবং অধ্যাপক জনাব সাইফুল মজিদ, এবং সেই সাথে রয়েছেন বাংলাদেশ হ্যান্ডিক্রাফটস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জনাব গোলাম আহমদ খান। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের স্টুডিওতে। শুরুতেই জনাব সাইফুল মজিদ, আপনার কাছে আসতে চাই যে সম্প্রতি আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি যে একটা সার্বিক একটা বিনিয়োগ স্থবিরতা আমরা দেখতে পাচ্ছি। তো এরকম পরিস্থিতিতে আমাদের অর্থনীতিতে যেই সেক্টরটা সবচেয়ে বেশি ভুক্তভোগী সেটি হচ্ছে ক্ষুদ্র মাঝারি শিল্প। তো এই শিল্পটিকে আমরা আরও চলমান করার ক্ষেত্রে আরও গতি নিয়ে আসার জন্য আসলে কি ধরনের পলিসি আমরা নেওয়া প্রয়োজন বলে এই মুহূর্তে আপনার কাছে মনে হয়? তো এখানে তো যেটা আছে যে পলিসির দিক থেকে বেশ কতগুলো পলিসি আছে, যেটা ফিসকাল এবং বিশেষ করে ফিসকাল পলিসিগুলো, যেখানে অনেকগুলো ইনসেন্টিভস আছে এবং যে বাজেট থেকে আরম্ভ করে যে ভ্যাট ট্যাক্স এবং যে ট্যাক্সেশন আর কি, ট্যাক্সের বিভিন্ন রকম নাম আছে যেগুলো আপনার ইয়েতে লাগে আর কি, এই শিল্পগুলোকে দিতে হয়, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে দিতে হয় এবং সব শিল্পকে দিতে হয় আর কি। সেক্ষেত্রে সরকারের যেটা আছে যে এগুলোকে গ্রোথকে ত্বরান্বিত করার জন্য এবং ইনাদের যেহেতু ক্যাপিটাল সাধারণত কম থাকে আর কি, কাজে এই ভ্যাট অ্যান্ড ট্যাক্সের ব্যাপারটা অনেক সহানুভূতির সাথে দেখতে হবে এবং সহনীয় পর্যায়ে রাখতে হবে আর কি। এটা নিয়ে ফেডারেশনগুলোর মধ্যে অনেক কথা বলছেন, ওনারাও অনেক কিছু বলেছেন যে ভ্যাট কথা হলে ওনাদের জন্য সহনীয় হবে বা ট্যাক্স কথা হলে সহনীয় হবে। সেটা নিয়ে আমাদের দেশে কিন্তু ট্যাক্সটা, কর্পোরেট ট্যাক্সটা কিন্তু অনেক হাই, মানে এই আশেপাশে অনেক দেশ থেকে আমাদের দেশে এই কর্পোরেট ট্যাক্সটা মানে আমি যদি কম্পেয়ার করি যে ইন্ডিয়া বলি বা প্রতিবেশী যে দেশগুলো আছে এবং অনেক দেশের তুলনায় এটা বেশ বেশ আমার মনে হয় যে অনেকটা উঁচু পর্যায়ে আছে আর কি। একসময় এটা অলমোস্ট 40% ছিল, 37.5, ইদানিং একটু কমানোর একটা প্রক্রিয়া চলছে। বলেছেন যে কর্পোরেট ট্যাক্স হয়তো কমানো যেতে পারে, সেরকম একটা ইঙ্গিতই আমরা পেয়েছি। কিন্তু সেটা কি আসলে আপনার এই এসএমই সেক্টরকে চাঙ্গা করার মতো কোনো ইস্যু হবে? না, এটা মূলত আমাদের আসলে যে হ্যান্ডিক্রাফটস যে একজন আছেন, উনিও একজন এক্সপোর্টার, হ্যান্ডিক্রাফটস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ছিলেন। তো আপনার কাছে যে আমি আসব, তবে তার আগে স্যার আপনি জিনিসটি একটু ব্যাখ্যা করবেন যে এই সেক্টরটি যে অবকাঠামোগত যে দুর্বলতা রয়েছে সেটিকে নিরসন করার ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে সরকার আন্তরিকভাবে কাজ করছে? না, সরকার তো চেষ্টা করে যাচ্ছেন। যেমন এখন যেটা করেছে বাংলাদেশ ব্যাংকে, আগে সাবেক গভর্নর ছিলেন, বর্তমানে যিনি আছেন বা বাংলাদেশ ব্যাংকের কর্ণধার যারা, ওনারা কিন্তু কমার্শিয়াল ব্যাংকগুলোকে অনেকখানি করেছে আর কি, নিয়ম করে তাদের যে একটা এসএমই উইন্ডো খোলার জন্য তাদেরকে নির্দেশনা দিয়েছে এবং এসএমইগুলোকে আপনার তাদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স যেটা প্রয়োজন এবং তাদের যে এই ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট আর কি, এটাকে করার জন্য কমার্শিয়াল ব্যাংকগুলোর উপর কিন্তু সরকারের একটা চাপ আছে, যেটার জন্য আপনার এই কমার্শিয়াল ব্যাংকের ক্রেডিটগুলো ফর দ্য এসএমইজ আর কি, এটা কিন্তু বেড়েছে আর কি, বাড়ছে, কিন্তু এটা যথেষ্ট নয়। এবং এই ক্ষেত্রে কিছু একটা বিদেশি ব্যাংকগুলো কিন্তু আপনার সাই, যে বিদেশি ব্যাংকগুলো যেগুলো আছে তারা কিন্তু এসএমই সেক্টরকে একটু লোন দেওয়ার ব্যাপারে তাদের উৎসাহ কম আর কি। এই প্রসঙ্গে জনাব গোলাম হাসান, আপনার কাছে আসবো যে আপনারা আসলে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন যে কারণে আসলে যতটা আমরা আশা করছি সেই অনুযায়ী বিনিয়োগ আসছে না এসএমই সেক্টরে? আসলে সরকার চাচ্ছেন যে এটা হোক, এবং যেমন বাংলাদেশ ব্যাংকের কথা বললেন, বাংলাদেশ ব্যাংকও চাচ্ছে যে স্বল্প ডকুমেন্টে সুদে ঋণ দেওয়া হোক, কিন্তু কেন জানি হচ্ছে না। আলটিমেটলি কমার্শিয়াল ব্যাংকে গিয়ে ওইটার যে খাতাপত্র দেওয়া, ডকুমেন্ট দেওয়া দিয়ে এটা আর হচ্ছে না। মানে হলেও আপনি হাতে গুণের মধ্যে কয়েকজনের পাবেন যে পেয়েছে, এতে করে কিন্তু নতুন এন্টারপ্রেনার আসবে না।
নতুন এন্টারপ্রেনার আসার জন্য আমরা যে ফিল করি সরকার চেষ্টা আছে, কিন্তু কেন যেন কোঅর্ডিনেট হয় না সবগুলো বিষয়গুলো। আমাদের এটা নিয়ে বহুত আলোচনা হয়েছে, যেমন ডকুমেন্টেশন একটা পার্ট। আমাদের 13টা ডকুমেন্ট লাগে একটা এক্সপোর্ট করতে, দিস রিয়েলিটি। কিন্তু এগুলো কি আসলে প্রয়োজন আছে? এটা নিয়ে আমি মনে করি প্রয়োজন নেই। আমি বুঝি যে আমি মাল বানাবো, এক্সপোর্ট করবো। কি ধরনের সেটি এক্সপোর্ট করার ক্ষেত্রে তো অবশ্যই কিছু নিয়ম নীতি মেনেই তো এক্সপোর্ট করতে হবে, নাহলে তো আপনি সেই মার্কেটে ঢুকতে পারবেন না। সেই মার্কেটেও তো একটা রিকোয়ারমেন্ট থাকে। সেই মার্কেটে কোনো রিকোয়ারমেন্ট নেই। আপনি টেস্টিং এর কোনো রিকোয়ারমেন্ট থাকবে না, সেগুলো তো আছে। আপনি মনে করেন বাই করবেন, আপনি তো বলবেন যে আমার জিনিসটা ঠিক আছে কিনা ক্ল্যারিফাই করো, টেস্ট রিপোর্ট থাকলে টেস্ট রিপোর্ট দাও, সবই ঠিক আছে। বাট আরও আমরা পিছিয়ে যাচ্ছি যে অনেকগুলো, যেমন আমার সেক্টরে মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের ফিউমিগেশন সার্টিফিকেট লাগে, কিন্তু এটা পেতে গেলে অফিসিয়াল ডেতে শুধু পাওয়া যায়, এবং তার জন্য 3 দিন আপনার ওয়েট করতে হবে। টাকা জমা দিবেন, সে আপনার পোর্টে যাবে, তারপরে দিবে, তারপরে আপনার সার্টিফিকেট। আমি বলতে চাচ্ছি যে এইসব ব্যাপারগুলো আরও ত্বরান্বিত কীভাবে করা যেতে পারে। এটা তো একটা পার্ট বললাম। যেমন ধরেন আমাদের আরও অনেক আদার ফর্মস লাগে এখানে আমার ডকুমেন্ট করতে, ইএক্সপি থেকে শুরু করে বিবিএফ 9, তারপরে ভিজিএফ আজকাল নতুন শুরু করছে একটা, যে ওজন কত, এইসব ইত্যাদি করে করে আপনি টায়ার্ড হয়ে যাবেন। আমি বলতে চাচ্ছি যে এতগুলো না করিয়ে এটা সহজ কিছু করা যায় কিনা, যে 1-2টা ডকুমেন্টে আপনি ইউ ক্যান এক্সপোর্ট। এগুলো 1। 2 নাম্বার, এই টাকা পাওয়া, ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ নেওয়া। নতুন লোক তো পাবেই না, যদিও যে বলা আছে এখানে যে তার তার কোলাটেরাল দেখা হবে না, কিন্তু কোলাটেরাল ছাড়া কোনো ব্যাংক পয়সা দেয় না। বাট বাংলাদেশ ব্যাংকের অর্ডিন্যান্স হলো এখন নতুন এইটা এনকারেজ করার জন্য যে ঋণ দাও, কোলাটেরাল ছাড়াই ঋণ দাও, কিন্তু হচ্ছে না কার্যত। হলেও হয়তো বড় আকারে হচ্ছে না। বড় আকারে আমি বলতে বুঝেছি 5 লাখের উপরে হচ্ছে না। তো এইগুলো করলে, আর তারপরে আমি আপনার বললাম যে আজকাল যে ডকুমেন্ট করবেন, আপনি ব্যবসা শুরু করবেন, তার জন্য যে ডকুমেন্ট শুরু করবেন, ট্রেড লাইসেন্স, এক্সপোর্ট লাইসেন্স, তারপর আদার যে পেপার আছে, ব্যাট লাইসেন্স, এগুলো করতে গেলে কার্যত তো কোনো ফিস নাই, কিংবা ফিস থাকলে নমিনাল একটা ফিস আছে, কিন্তু আপনি পাবেন না। এক্সপোর্ট লাইসেন্স করাটাও তো অনেক জটিল একটি বিষয়, নতুন কোনো ব্যবসায়ী। অনেক জটিল ব্যাপার, অনেক। ট্রেড লাইসেন্স বললাম, ফার্স্টলি ট্রেড লাইসেন্স করবেন, তাও ধাক্কা ধুকে খেয়ে আপনার করতে হবে। টু বি মোর ফ্র্যাঙ্ক, যে আপনি যদি রাতারাতি করতে চান যে উইদিন উইক আমি এটা করবো, পারবেন না। আমি একদম নির্দ্বিত বলতে পারি আপনি পারবেন না। জি। আমরা কথা বলছিলাম ক্ষুদ্র মাঝারি শিল্প নিয়ে। তো স্যার, বিষয়টি উনি যেটি বললেন, যে অভিযোগগুলো করলেন, যে আসলে ব্যবসা শুরু করার ক্ষেত্রে যেই জটিলতা তৈরি হচ্ছে, সেটি কি আসলে কিভাবে সহজ করা যায়, এবং আমাদের এই বিজনেস শুরু করার ক্ষেত্রে কি ধরনের জটিলতা আসলে তৈরি হয়? এখানে যেটা আছে, যে আমার মনে হয় যে সরকার কিন্তু এক জায়গায় এটা সফল আর কি। তার একটা এক্সাম্পল হচ্ছে বেবজা আর কি। বেবজাতে দেখবেন যে এই সামান্য ক্ষুদ্র একটা অল্প, কত ঢাকাতে বোধ 800 একর হবে, এবং চিটাগাঙে এর থেকে একটু বেশি, আর বাকি যে ব্যবসাগুলো আছে সেগুলো এখনও শুরু হয়েছে, বাট মূলত এই দুটো ব্যবসাতেই। এবং বাংলাদেশে কিন্তু অলমোস্ট 1/5 অফ দ্য এক্সপোর্ট আর কি এই অল্প জায়গা থেকে আসে। এবং সেখানে যে সরকার যে মডেলটা ফলো করছেন, সেটা হচ্ছে সরকার এই ধরনের সার্ভিসগুলো, যেমন আপনার ল্যান্ড বলেন বা জায়গা, ইউটিলিটি সার্ভিসেস, এনার্জি, এবং পুরো একটা ব্যবসা শুরু করার জন্য যে প্রয়োজনীয় আবশ্যকীয় যে শর্তগুলো, প্রিরেকুইজিটসগুলো, সেগুলো কিন্তু ওখানে দিয়ে দিচ্ছেন, এবং এটাকে প্রপারলি করছেন আর কি, এটাকে প্রপারলি এটাকে মেনটেন করছেন, এবং এই সিস্টেমটাকে কিন্তু ওনারা ফাংশনাল করেছেন আর কি। কাজে ব্যবসার বাইরে একটা বিজনেস শুরু করতে তো অনেক সময় লেগে যাচ্ছে বাংলাদেশে। আমাদের পার্শ্ববর্তী দেশ কিংবা উন্নত দেশগুলোর তুলনায় কি আমরা অনেক পিছিয়ে না? আমরা অনেক পিছিয়ে আছে আর কি।
যেমন আমি একটা তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে যে উন্নত দেশে কিন্তু একটা এসএমই বা একটা ব্যবসা শুরু করতে অল্প কয়েকদিনের ব্যাপার আর কি। যেমন নিউ ইয়র্কে আমি যেটা বলছিলাম আর কি, নিউ ইয়র্কে আপনার যদি আপনি একটা ব্যবসা শুরু করতে চান, তাহলে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে আপনি ব্যবসাটা কমার্শিয়াল অপারেশন শুরু করে দিতে পারবেন উইদিন 91 আওয়ার্স, 91 ঘন্টায়। 91 ঘন্টা হচ্ছে 4 দিন হয়নি আর কি, ইটস লেস দেন 4 days আর কি, রাইট? আপনি চিন্তা করেন। এবং ইয়েতেও ওইসব দেশে, ইভেন ইউকেতে বা আপনি যে কোনো এইসব দেশে যান, দেখবেন যে আপনি যদি ব্যবসা করতে যান, আপনাকে সরকার এত দ্রুত লাইসেন্স থেকে আরম্ভ করে সব কিছু খুব দ্রুত এটা প্রক্রিয়া করে আপনাকে দিয়ে দিবে, এবং বিভিন্ন ধরনের সহায়তা আছে আর কি। এবং এসএমইর যে সম্ভাবনা আছে, এসএমই বেসড হয়ে, যেমন ইটালি ইকোনমিক ডেভেলপমেন্ট আর কি, তার মূলে কিন্তু এসএমই আর কি। এসএমই সেক্টরটা ইটালিতে ক্লাস্টার মডেলে তৈরি করেছিল, ওটাও কিন্তু এসএমই গ্রোথের একটা মডেল আর কি, ক্লাস্টার মডেল আর কি। যেমন এই হ্যান্ডিক্রাফটসে আছেন, এইমাত্র আমরা যে কথাটা হলো, একটা জায়গায় আপনার একটা ক্লাস্টার, বেশ জায়গা নিয়ে একটা ক্লাস্টার হয়ে গেল আর কি, যেমন ব্যবসা হয়েছে আর কি। এবং এই একই মডেলগুলো জাপানে কিন্তু এসএমই সেক্টরটা বেশ ডেভেলপড আর কি। এবং যেটা বড় বড় ব্যবসাগুলো, যেটা টয়োটা বলেন বা বড় বড় যে যত কোম্পানিগুলো আছে, তারা কিন্তু বেসিক্যালি তারা অনেক আউটসোর্সিং করে আর কি, এবং এসএমই থেকে আউটসোর্সিং করে। ইভেন বোয়িংয়ের মতো যেটা আছে, যে এত আপনার নাম করা একটা পৃথিবী বিখ্যাত একটা মানে প্যাসেঞ্জার প্রডিউসিং ফার্ম, সেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আউটসোর্সিং করছে আর কি, অনেক এসএমই থেকে। যেমন এই দরজাটা তৈরি হচ্ছে সিঙ্গাপুরে। তো আমরা এই ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইনের মধ্যেও কিন্তু আমরা ঢুকে যেতে পারি যদি সেইভাবে পরিকল্পনায় আমরা এগিয়ে যাই। তো যে জিনিসটি উনি বলছিলেন যে একটা ক্লাস্টার তৈরি করা, আপনাদের হ্যান্ডিক্রাফটসের যে সেক্টরটি, সেটির জন্য কি আলাদা কোনো জমির বরাদ্দ কিংবা কোনো পরিকল্পনা সরকারের কি রয়েছে? আমার জানা মতে এটা এখনো নাই এরকম ধরনের পরিকল্পনা। বাট আমরা অ্যাপ্রোচ করেছিলাম শিল্প মন্ত্রণালয় এবং কমার্স মিনিস্টার বিভিন্ন সময় আর কি। সরকার সবসময় বলেছেন, আমরা চেয়েছিলাম কারুপল্লী, যে উনি যেটা বললেন ক্লাস্টার মতোই, বাট এটা এখনো হয়নি বোধহয় অনেক। কিন্তু এটি সরকারের উদ্যোগের মধ্যে রয়েছে, সরকার কি সরকার বলছেন করবেন, উনি করবেন আর কি। বাট উই আর ডুইং ইট। আমরা পার্সোনালি কিন্তু ক্লাস্টার বেসিসে কাজ করছি। যেমন ধরেন যে নীলফামারীতে আমার একটা বেজ আছে, ওই ক্লাস্টার ওই এলাকায় আমি কাজ করাই। ধরেন ওই গ্রামেতে ওই ওইটা ডেভেলপ করছে, ওইখান থেকে আসছে। বগুড়াতে ওইভাবে ওই ক্লাস্টার এরিয়া ওইটা শেখানো সহজ হয়েছে, এবং ওরা আস্তে আস্তে শিখে এবং আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে ওই এলাকাতে। তো এই বেসিসে যেতে হবে, এটাই আমরা সরকারকে বলছি যে আপনার একটা আমাদের পল্লী দেন, আমাদের একটা এরিয়া দেন, যাতে করে আমরা এটা করতে পারি। কারণ একটা গ্রামটাই আপনার একটা হ্যান্ডিক্রাফট ভিলেজ হতে পারে। যেমন এটা আছে, যেমন দিল্লিতে থাইল্যান্ডের চিয়াংমাইতে আছে, চিয়াংমাইতে আপনার একটা ভিলেজ আছে চিয়াংমাইয়ে, যে ওখানে ঘরে ঘরে আপনার হ্যান্ডিক্রাফটস হচ্ছে। বাট এলাকা ইউ ক্যান অর্ডার, ইউ ক্যান বাই এনি টাইম ওখানে গিয়ে। ওখানে 500 ঘর কাজ করছে। আচ্ছা, এইভাবে ডেভেলপ হয়ে গেছে। আমরাও পারবো, আমরাও না পারার কিছু নাই। আমরা তো আসলে ঐতিহ্যগতভাবে এই কুটির শিল্পেও তো আমরা অনেক এগিয়ে। খালি একটু পলিশ করা, ওদের একটু দেখে দেওয়া, এবং কীভাবে এবং ইনিশিয়াল যে এক্সপেন্সেসগুলো আছে এগুলো মিট করা আর কি, এবং পসিবল। কারণ আমরা শুরু করেছিলাম কত 5 কোটি টাকা দিয়ে প্রথম বছর ছিল এক্সপোর্ট। এখন তো আল্লাহর রহমতে, যদিও এটা কম, আপনার $10 মিলিয়ন হচ্ছে। এবং আমি আশা করি, যেখানে অবশ্য ভিয়েতনাম করে $900 মিলিয়ন, উইচ ইজ টু ফার টু রিচ। বাট আমরা মনে করি যে আমরা পারবো। বিশাল একটা, আমি একটু অ্যাড করতে চাই, এসএমই সেক্টর কিন্তু বিশাল একটা সম্ভাবনা আছে আর কি।
এমনই তো $10 মিলিয়ন যে ইস্যু কথাটা বলেছেন, এবং ক্লাস্টার কিন্তু একবারে শুরু হয়নি সেটাও সত্যি নয়, বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে। কিন্তু এটা একটা ইন্টিগ্রেটেড কোঅর্ডিনেটেড ওয়েতে এটাকে ডেভেলপ করা দরকার, এবং এটাকে সরকার এটাকে ডেফিনেটলি একটা বিগ পুশ দিতে পারে। এবং যেটা হচ্ছে এসএমই সেক্টর, মনে করেন যে শুধু আমরা আইটি সেক্টরে যেটা কথা যদি বলি, তাহলে এখন আউটসোর্সিং মার্কেটটা কিন্তু বিশাল। আউটসোর্সিং মার্কেট শুধু যেগুলো আছে যে কাজগুলো বাংলাদেশ কিন্তু অনেকগুলো কাজই করতে পারে, এবং সেগুলো আউটসোর্সিংয়ে যেটা আছে সেটা হচ্ছে এই মার্কেটটা কিন্তু আপনার অলমোস্ট গ্লোবালি রাফলি ইট ইজ অ্যারাউন্ড $400 বিলিয়ন। আর আমাদের বাংলাদেশের মতো অর্থনীতির জন্য, যেখানে আমাদের নারী শ্রমিকের সংখ্যা খুবই কম, তাদেরকে ইনভলভ করার ক্ষেত্রে এই সেক্টরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সেক্টর হতে পারে। নারী শ্রমিক বিশেষ করে আমাদের যারা ইয়াং আর কি, যারা ইয়ে থেকে বিভিন্ন রকম প্রযুক্তি শিক্ষা নিয়ে বেরিয়ে যাচ্ছে, বিশেষ করে কম্পিউটার এরিয়াতে আর কি। যেমন আমি একটু বলি যে খুলনাতে একটা মেয়ে আছে, সে কিন্তু সিম্পলি বিএ পাস আর কি, সে আউটসোর্সিং করছে, বিদেশ থেকে অর্ডার আসে, কম্পিউটারের মাধ্যমে সে অনলাইন এই সার্ভিসগুলো দিয়ে থাকে, এবং সে ওই মেয়েটি কিন্তু ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট আর্নার্স আর কি ওই আইটি সেক্টরে। $80 পার ডলার, এরকম অনেক সাফল্যের $80 পাচ্ছে, $80 পাচ্ছে, $80 পার আওয়ার ইজ এ লট অফ মানি আর কি। মনে করে 8 ঘন্টা যদি কাজ করে তাহলে আপনার $320। জি জি। স্যার, যে বিষয়টি নিয়ে আমরা আলাপ করছিলাম যে এসএমই সেক্টরে তো এক ধরনের বিজনেস শুরু করার ক্ষেত্রে নানান রকম জটিলতা, সেটি তো আরও কিভাবে সহজ করা যায় সেই বিষয়টি তো অবশ্যই নজর দিতে হবে। সেই সাথে এই সেক্টরগুলোকে এগিয়ে নিতে দক্ষ যেই মানব শক্তি গড়ে তোলা প্রয়োজন, সেটি কি আমাদের রয়েছে? যেটা আছে যে আমাদের দেশে দক্ষ মানব শক্তি মানে আসলে আপনার ইকোনমিক ডেভেলপমেন্টের একটা মেইন বেসিস হচ্ছে আপনার হিউম্যান ক্যাপিটাল ফরমেশন আর কি। এবং এখন আমরা ডেভেলপমেন্ট থিঙ্কিং কিন্তু বদলে গেছে আর কি। আগে চিন্তা করতে যে অনেক টাকা, অনেক ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিলে, কিন্তু মূল সমস্ত উন্নয়নের মূলে আছে কিন্তু মানব শক্তি এবং তাদের দক্ষতা আর কি। সেই দক্ষতাতে যেটা আমাদের দেশে যেটা হয়েছে সেটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থাতে একটা বেশ কোয়ালিটি একটা ইস্যু খুব গুরুত্ব পায়নি, এবং এটা কয়েক ডেকেডস ধরে মনে করেন যে বিগত 40, 50 বা 60 বছরে এটাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি আর কি আগে, এবং যেটার জন্য যে আমরা পিছিয়ে গেছি আর কি। কারণ আপনি এসএমই সেক্টরকে প্রমোট করতে গেলে বা ডেভেলপ করতে গেলে যে কম্পিটিটিভ স্কিলসগুলো, ক্যাপাবিলিটিসগুলো এবং সেগুলো দরকার, যে ধরনের প্রফেশনাল এডুকেশন আর কি, সেই জিনিসগুলোতে কিন্তু আমরা যথেষ্ট মানে অ্যাটলিস্ট সংখ্যার দিক থেকে কিন্তু প্রতিষ্ঠান বেড়েছে, শিক্ষা প্রতিষ্ঠান বেড়ে গেছে আর কি, কিন্তু কোয়ালিটিতে আমরা অনেক পিছিয়ে গেছি আর কি। এবং অনেক ক্ষেত্রে যদি দেখেন যে পুরো ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ বিদ্যাপীঠ অতিক্রম করে অনেক ক্ষেত্রে বিদ্যার স্পর্শ পাওয়াটা কিন্তু খুব কঠিন আর কি। অনেক খুঁজতে হয় যে কতটুকু তার মধ্যে কতটুকু বিদ্যার স্পর্শ আছে। এই ইস্যুগুলো আমাদের খুব সিরিয়াসলি নিতে হবে, এবং এসএমই সেক্টরকে ডেভেলপ করতে গেলে, দেশের উন্নয়নকে করতে গেলে, এই উন্নয়নের মূল একেবারে ফান্ডামেন্টাল বেসিস হচ্ছে যে হিউম্যান ক্যাপিটাল ফরমেশন। মানে আমাদের এই দেশে হিউম্যান পপুলেশন না, কিন্তু কোয়ান্টিটি অফ পপুলেশন ডাজন্ট ম্যাটার মাচ। এখানে হচ্ছে যে আমাদের দেশে যে পপুলেশন আছে তাদের কত নলেজ, তাদের স্কিলস, তাদের দক্ষতা, তাদের মোটিভেশন, এবং অ্যাট দ্য সেম টাইম তাদের হেলথও কিন্তু ইম্পর্টেন্ট, গুড হেলথ। জনাব গোলাম হাসান, আপনি আসলে এই প্রসঙ্গে কি বলতে চাচ্ছেন যে আপনাদের হ্যান্ডিক্রাফটসে ঠিক আছে যে আপনার যে একটা দক্ষ জনবল তৈরির ক্ষেত্রে আপনারা কাজ করছেন, গ্রামের মেয়েদেরকে কিংবা গ্রামের একটা পল্লীতে আপনার প্রশিক্ষণ দিয়ে তাদেরকে গড়ে তুলছেন, কিন্তু এটিকে মার্কেটিং করার ক্ষেত্রে, এটিকে এক্সপোর্টের ক্ষেত্রে নিয়ে যেতে সেই ধরনের ম্যানেজারিয়াল লেভেলে আমাদের কি দক্ষতার ঘাটতি রয়েছে? আপনার কি মনে হয়? ঘাটতি তো কিছু আছেই। এখন পর্যন্ত আমরা ব্যক্তি উদ্যোগে যেটা করতে পারছি, সরকার এক্সপোর্ট প্রমোশন ব্যুরো কিছু সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন আমাদের, যে নতুন মার্কেট খোঁজার জন্য। তো বাট মার্কেটের কে হবেন এই ব্যাপারটা আমাদেরই করতে হয়। আমরা এবং একবার, দুবার, তিনবার যাওয়ার পরে হয়তো আস্তে আস্তে সে শিখে যায়,
কিন্তু তার চেয়ে বেশি প্রয়োজনটা হয় কি জানেন, তাকে সার্ভাইভেলের প্রশ্ন থাকে, যে আপনি বাইরে গেলেন, এটা তো একটা এক্সপেন্সের ব্যাপার, ওটা টিকে থাকে কিনা। তো আমি এই জন্য বলবো যে একটা ছেলে যে এক্সপোর্টে যাবেন একটু বুঝে শুনে যাওয়া উচিত, যে আমি কি করতে যাচ্ছি এবং আমার কি দক্ষতা থাকা উচিত, না থাকলে কোথায় গেলে পাবো আমি, এইগুলো জেনে তারপর ওই ব্যবসা যাওয়া উচিত। আদারওয়াইজ উনি যেটা ইনভেস্ট করবেন প্রথম টোটাল লস। জি, আরেকটি প্রসঙ্গ ছোট্ট করে বলবেন যে বাজেট, আগামী বাজেটে, এটি আসন্ন বাজেটে কি ধরনের পলিসি আপনারা চাচ্ছেন আপনাদের এই সেক্টরটাকে আরো এগিয়ে নেওয়ার ক্ষেত্রে? আমরা সরকার অনেক চেষ্টা করছেন যে ভ্যাট কমাতে, ট্যাক্স কমাতে। আমরা বলবো আমরা ইনফ্যাক্ট ট্যাক্স ফ্রি লোক আমার কোম্পানি, থ্যাঙ্কস টু জি। এবং আমরা ইনসেন্টিভ পাচ্ছি বাস্কেট ওয়ারে 15% এবং আদার হ্যান্ডিক্রাফটসও 15%। অ্যান্ড বাট সরকারকে আমরা বলতে চাই যে এই এখনকার যে কম্পিটিটিভ মার্কেট উইথ কম্পিটিশন টু ভিয়েতনাম অ্যান্ড চায়না, আমাদের এটা সাফিসিয়েন্ট না। এটা 20% ছিল লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার পর্যন্ত। আমি মনে করি যে 20% আবার হওয়া উচিত, কারণ আমরা এখন এটা ক্যালকুলেট করে তারপরে প্রাইসিং করি, যে এটা প্রায় তারপরে আমরা বিট করি। তো সেটি আসলে নিশ্চয়ই সরকারের ভেবে দেখা উচিত, যেহেতু আমাদের চায়না একটা অনেক বড় একটা মার্কেট এবং অনেক ভিয়েতনামের কথা বললেন, তো এদের সাথে কম্পিটিশনে পারতে হলে অবশ্যই তো আমাদের কম্পিটিটিভ প্রাইসের দিকে অবশ্যই নজর দিতে হবে। সরকার নিশ্চয়ই সেটি নজর দিবে। কিন্তু আমরা আসলে একেবারেই সময়ের শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের, আমাদের আজকে এখানেই শেষ করতে হচ্ছে। তো আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাদের ধন্যবাদ। এখানে দর্শক শুনছিলেন আমাদের আলোচনা, আজ এখানেই শেষ করছি। আর আমাদের এই অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।